প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। গত সপ্তাহে একটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশনের জন্য ক্লাসটা নিতে পারিনি, দুঃখিত। আজকে আমাদের ক্লাসের দুটো টপিক পড়ানো হবে, একটা হলো গ্লুকোনিওজেনেসিস আর একটা হলো গ্লাইকোজেনোলাইসিস। তাহলে চলো আমরা সবাই শুরু করি। গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোজ। নিও মিন্স নিউ, genesis means synthesis. New glucose synthesis. Synthesis of glucose from non-carbohydrate source is called gluconeogenesis. আমরা জানি গ্লুকোজ আমরা পাই কার্বোহাইড্রেট সোর্স থেকে, যেমন ভাত থেকে, রাইস, হুইট, ব্রেড, সুগার, এগুলো থেকে আমরা গ্লুকোজ পেয়ে থাকি। কিন্তু আমরা যদি নন কার্বোহাইড্রেট কোনো সোর্স, যেমন মনে করো মিট কিংবা ফ্যাট, এগুলো থেকে গ্লুকোজ পাই, তখন এটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসের সাবস্ট্রেট কী কী থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট ভাইবা কোশ্চেন, প্রায় জিজ্ঞেস করা হয়। নাম্বার 1 ল্যাকটেট, নাম্বার 2 গ্লিসারল। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, আমরা মোটামুটি 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 18টাকে গ্লুকোজেনিক বলতে পারি, আইদার পিওরলি গ্লুকোজেনিক অর বোথ গ্লুকোজেনিক অ্যান্ড কিটোজেনিক। শুধুমাত্র লিউসিন এবং লাইসিন হলো অনলি কিটোজেনিক। পাইরুভেট, অক্সালো অ্যাসিটেট। পাইরুভেট, অক্সালো অ্যাসিটেট হলো ইন্টারমিডিয়ারি অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম। লাস্ট প্রোপিওনিক অ্যাসিড। তাহলে খেয়াল করে দেখো, ল্যাকটেট যেটা অ্যানারোবিক কন্ডিশনে তৈরি হয়ে থাকে, নন কার্বোহাইড্রেট সোর্স গ্লিসারল ফ্যাট থেকে আসে, প্রোপিওনিক অ্যাসিড ফ্যাট থেকে আসে, এগুলো হলো ফ্যাট ডেরিভেটিভস। গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, পাইরুভেট এবং অক্সালো অ্যাসিটেট, এরাও কেউ কার্বোহাইড্রেট না। তাহলে এগুলো হলো সাবস্ট্রেট ফর গ্লুকোনিওজেনেসিস। আমাদেরকে যদি নন কার্বোহাইড্রেট সাবস্টেন্স ফর গ্লুকোনিওজেনেসিস জিজ্ঞেস করা হয়, আমরা এগুলোই বলে থাকব। এখন আসো, গ্লুকোনিওজেনেসিস কোথায় হয়? মোস্টলি it occurs in liver 90%, and 10% occurs in renal cortex, and very small amount occurs in small intestinal epithelium. তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আমরা বলবো লিভার এবং রেনাল কর্টেক্স সাইট অফ গ্লুকোনিওজেনেসিস। ইট অকার্স ইন দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল। গ্লাইকোলাইসিস যেমন সাইটোপ্লাজম অফ দ্য সেলে হয়, গ্লুকোনিওজেনেসিসও সাইটোপ্লাজম অফ দ্য সেলে হয়। এবং আরও মজার ব্যাপার হলো, গ্লাইকোলাইসিসের যে 10টা স্টেপ আছে, গ্লুকোনিওজেনেসিসেও প্রায় সেই 10টা স্টেপে আছে, শুধুমাত্র 3টে স্টেপ বাইপাস হবে। তার মানে 7টে স্টেপ হুবহু সেম, আর 3টে স্টেপ সেম ঠিক আছে, সাবস্ট্রেট সেম ঠিক আছে, কিন্তু পাথওয়েটা একটু ভিন্ন হবে। আমরা এখানে ডিটেলস দেখব। এর আগে আমরা দেখি নিই ইম্পর্টেন্স অফ গ্লুকোনিওজেনেসিস। দেখো, আমরা সাধারণত দিনে 3 থেকে 4 বার করে খাই। তাহলে খাওয়ার পর আমাদের ডাইজেশন এবং অ্যাবজর্পশনের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয় এবং ব্লাডে গ্লুকোজ সাপ্লাই হয়। কিন্তু 3 বা 4 বার খাবারের মাঝখানে যে সময়, যেমন মনে করো আমরা রাতে খেলাম 9টার সময়, সকালে 8টা, তাহলে 9টা থেকে সকাল 8টা পর্যন্ত 11 ঘন্টা। দেখা যায় ব্লাডের যে গ্লুকোজ, যেগুলো আমরা ডাইজেশন অ্যাবজর্পশনের মাধ্যমে গ্লুকোজ পাই, এটা 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আর বাকি যে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে শরীরে, সেটাও 7-8 ঘন্টা, সর্বোচ্চ 12 ঘন্টার জন্য। এখন কোনো মানুষ যদি ফাস্টিংয়ে যায়, দেন হোয়াট উইল হ্যাপেন? সে কি মরে যাবে? তার ব্লাড গ্লুকোজকে একেবারে জিরোর কাছাকাছি চলে এসে হি উইল বি ডাইড? নো। ওখানে গ্লুকোনিওজেনেসিস আসবে। একটা নির্দিষ্ট সময়ের পরে ব্লাডে যখন গ্লুকোজ লেভেলটা কমে যায় এবং বডি কোনোভাবেই ডিরেক্ট গ্লুকোজ সাপ্লাই করতে পারে না, তখন বডি নূতনভাবে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে কি করে? গ্লুকোজ তৈরি করে। এটাই গ্লুকোনিওজেনেসিস। ব্রেন, সিএনএস, ইরেথ্রোসাইট, টেস্টিস, কিডনি, মেডুলা আর ডিপেন্ড অন গ্লুকোজ ফর কন্টিনিউয়াস সাপ্লাই অফ এনার্জি। তাহলে খেয়াল করে দেখো, আমাদের এই কয়েকটা ভাইটাল অর্গান গ্লুকোজ ছাড়া চলবে না। হিউম্যান ব্রেইনের প্রায় 120 গ্রাম
পার ডেতে তার গ্লুকোজ লাগে, যেখানে পুরো শরীরের জন্য দরকার হয় 160 গ্রাম, তাহলে দেখো পুরো শরীরে অনলি 40 গ্রাম লাগে, আর ব্রেনের নিজের লাগে 120 গ্রাম। গ্লুকোজ ইজ দ্য অনলি সোর্স অফ সাপ্লাই দ্যাট সাপ্লাইজ টু দ্য স্কেলিটাল মাসেল ইন অ্যানারোবিক কন্ডিশন। অ্যানারোবিক কন্ডিশনে স্কেলিটাল মাসেলের মধ্যে গ্লুকোজ থেকে এনার্জি পাওয়া যায়। সো ডিউরিং স্টারভেশন গ্লুকোনিওজেনেসিস মেনটেন্স ব্লাড গ্লুকোজ লেভেল। দ্য স্টোরড গ্লাইকোজেন, যেটা আগে বলেছিলাম, স্টোরড গ্লাইকোজেন সর্বোচ্চ 12 থেকে 18 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এরপর একটা মানুষ কি হবে, যেমন একটা মানুষ আমরা শুনি না 7 দিন 10 দিন 15 দিন না খেয়ে আছে। একটা মানুষ এই যে রানা প্লাজার মতো একটা যখন বিল্ডিং ধস হয় ভূমিকম্পের মধ্যে, তখন মানুষ আটকা পড়ে, প্রায় 15 দিন পর্যন্ত না খেয়ে থাকে। কিভাবে থাকে? ডিস গ্লুকোনিওজেনেসিস। আরেকটা জিনিস আছে লাইপোলাইসিস হয়ে কিটো অ্যাসিড, কিটোন বডি তৈরি হয়, কিটোন বডি দিয়েও শরীর চলে। তাহলে গ্লুকোনিওজেনেসিস অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি যেটা আগে বলেছিলাম, গ্লুকোনিওজেনেসিস ক্লোজলি রিজেম্বলস টু দ্য রিভার্স পাথওয়ে অফ গ্লাইকোলাইসিস। তার মানে গ্লাইকোলাইসিস স্টার্ট হয় গ্লুকোজ দিয়ে, এন্ড হয় পাইরুভেট বা ল্যাকটেট দিয়ে। আর গ্লুকোনিওজেনেসিস স্টার্ট হবে পাইরুভেট অথবা ল্যাকটেট দিয়ে এবং এন্ড হবে কি দিয়ে? গ্লুকোজ দিয়ে। এবং যে কথা বলেছিলাম 10টা স্টেপের মধ্যে 3টেই রিভার্সিবল স্টেপ আছে, যে 3টাকে সে বাইপাস করতে হয়, বাকি 7টে স্টেপে কি হুবহু এক। তাহলে কোন কোন স্টেপ? হেক্সোকাইনেস, আমরা যেটা জানি ফার্স্ট স্টেপ গ্লাইকোলাইসিসের, এরপরে ফসফোফ্রুক্টোকাইনেস এবং পাইরুভেট কাইনেস। এই 3টা এনজাইম যে স্টেপগুলোতে থাকে সেই স্টেপগুলোকে বাইপাস করতে হয় গ্লুকোনিওজেনেসিস। আমরা যখন ছবিটা দেখব আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং এই 3টা এনজাইমকে বাইপাস করতে টোটাল 4টা এনজাইম লাগে: পাইরুভেট কার্বক্সিলেস, ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেস, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেস, গ্লুকোজ 6 ফসফেটেস। এখন একটু কঠিন মনে হলো, যখন আমরা ভিতরে ছবিতে চলে যাব দেখবা যে খুব সহজ হয়ে গেছে। এটা হলো পুরো স্টেপ। খেয়াল করে দেখো, লেফট সাইডে লাল কালারে যা আছে সেটা হলো গ্লাইকোলাইসিস, এবং ডান দিকে ব্লু কালারে যেটা আছে সেটা হলো গ্লুকোনিওজেনেসিস। তাহলে খেয়াল করে দেখো, গ্লাইকোলাইসিস স্টার্টস ফ্রম গ্লুকোজ। গ্লুকোজ থেকে শুরু হয়ে হঠাৎ করে আবার কি হলো? জি, গ্লাইকোলাইসিস স্টার্টস ফ্রম গ্লুকোজ। এরপরে খেয়াল করে দেখো, গ্লুকোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট, লালগুলো খেয়াল করবা লেফট সাইডে, গ্লিসারালডিহাইড, এভাবে করে নামতে নামতে 2 ফসফোগ্লিসারেট, ফসফোইনল পাইরুভেট এবং লাস্ট কি? পাইরুভেট। আর গ্লুকোনিওজেনেসিসের স্টার্টিং হলো পাইরুভেট, পাইরুভেট থেকে অক্সালো এসিটেট হয়ে ফসফিনল পাইরুভেট। এখানে ছোট ছোট করে লেখা আছে, পরের ছবিগুলোতে আরও বড় করে দেখানো হবে। তাহলে খেয়াল করে দেখো, যেটা বলেছিলাম পাইরুভেট থেকে ফার্স্ট স্টেপ যেটাকে বাইপাস করবে আমরা বলছিলাম, আগে বলেছিলাম পাইরুভেট কাইনেজ এনজাইম। এই এনজাইমটাকে বাইপাস করবে এবং 2টা এনজাইম লাগবে, পাইরুভেট কার্বক্সিলেস এবং ফসফিনল পাইরুভেট কার্বক্সিকাইনেস। পাইরুভেট থেকে অক্সালো এসিটেট তৈরি হবে পাইরুভেট কার্বক্সিলেজের মাধ্যমে, অক্সালো এসিটেট থেকে ফসফিনল পাইরুভেট হবে। এরপরে যে স্টেপগুলো আছে, এনজাইমও এক, স্টেপও এক, শুধু রিভার্স। ফসফিনল পাইরুভেট থেকে 2 ফসফোগ্লিসারেট এনজাইম সেম, 3 ফসফোগ্লিসারেট এনজাইম একই, 1,2 বিসফসফোগ্লিসারেট গ্লিসারালডিহাইড 3 ফসফেট। গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, 2টো ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট এবং গ্লিসারালডিহাইড 3 ফসফেট দুজনে মিলে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এতটুকু পর্যন্ত হুবহু এক গ্লাইকোলাইসিসের সাথে। এখন এসে আবার পার্থক্য, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি হইতে লাগছিল ফসফোফ্রুক্টোকাইনেজ 1 গ্লাইকোলাইসিসে,
কিন্তু গ্লুকোনিওজেনেসিসে যখন রিভার্স হবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হতে লাগবে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটেস। ফসফেটেজ এনজাইম কি করবে, একটা ফসফেটকে সরাই দিবে। ফসফেটেজ এনজাইমের কাজই হলো একটা করে রিমুভাল অফ ওয়ান ফসফেট। তাহলে ফ্রুক্টোজ 1,6-এর মধ্যে 1 পজিশন থেকে একটা ফসফেটকে সরিয়ে দিলে ফ্রুক্টোজ 6 ফসফেট। এরপর আবার রিভার্স সেম পাথওয়ে ফ্রুক্টোজ 6 থেকে গ্লুকোজ 6 ফসফেট। এখানে এসে আবার এটাকে ইরিভার্সিবল একটা পাথওয়ে হবে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ। এটাও হলো একই এনজাইম, ফসফেটেজ এনজাইম, যেটা একটা ফসফেটকে সরিয়ে দিবে। নাম কি? গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম। তাহলে এই হলো আমাদের কি গ্লুকোনিওজেনেসিস লাস্ট স্টেপ এবং 1 আর 3 নম্বর স্টেপ গ্লাইকোলাইসিসের। এই স্টেপগুলো কি হবে? অন্যভাবে অন্য এনজাইমের দ্বারা হবে। এখানে পুরো ছবিটাকে আবার দেখানো হয়েছে। এখানে শুধুমাত্র 3টে ইরিভার্সিবল স্টেপকে দেখানো হয়েছে। মাঝে মধ্যে তোমাদের পরীক্ষার মধ্যে আসছে ড্র দ্য 3 ইরিভার্সিবল স্টেপস অফ গ্লুকোনিওজেনেসিস অথবা ড্র দ্য ইরিভার্সিবল স্টেপস অফ গ্লুকোনিওজেনেসিস। তখন তোমাদের এইভাবে ছবিটা আসবে যে পাইরুভেট থেকে অক্সালো অ্যাসিটেট, দেন ফসফেনল পাইরুভেট, এরপরে ডট 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 দিয়ে উপরে গিয়ে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, আবার ডট ডট গিয়ে ওইখানে কি হবে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ। ঠিক এভাবে 3টে স্টেপ দেখানো হবে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম পাইরুভেট থেকে ফসফেনল পাইরুভেট কার মাধ্যমে হবে? মাঝখানে অক্সালো অ্যাসিটেট। এগুলোর ডিটেলস আমরা বলছি, খেয়াল করে একটু দেখো। পাইরুভেট 3 কার্বনেট, অক্সালো অ্যাসিটেট 4 কার্বনেট। তাহলে আরেকটা কার্বন কোত্থেকে আসবে? কার্বন ডাইঅক্সাইড থেকে আসবে। এবং অক্সালো অ্যাসিড থেকে যখন আবার পুনরায় ফসফেনল পাইরুভেট হবে, এটা তো আবার 3 কার্বন, তখন একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। এবং দুইটা পদ্ধতির মধ্যে কি লাগবে? এটিপি লাগবে, এনার্জি দরকার। এখানে এগুলো ডিটেলস বলা হয়েছে, তোমরা পড়ে নিবা, সেম কথা যেটা আমি পড়িয়েছি। এই ছবিটাকে একটু খেয়াল করো। আমরা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডের কথা যে বলেছি, এখানে খেয়াল করে দেখো অ্যালানিন, সিস্টিন, গ্লাইসিন এরা সবাই ডিঅ্যামাইনেশনের মাধ্যমে কি তৈরি হয়? পাইরুভেট। আবার ল্যাকটেট, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে যে ল্যাকটেট হয় সেটাও রিভার্সিবল পাথওয়ের মাধ্যমে কোথায় যায়? পাইরুভেট। অ্যাসপারাজিন, অ্যাসপার্টেট, অ্যাসপার্টেট থেকে কি হয়? ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে অক্সালো অ্যাসিটেট। তাহলে খেয়াল করে দেখো গ্লুকোনিওজেনেসিসের সাবস্ট্রেট হিসেবে এই কারণে ল্যাকটেট, এরপরে কি এই গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড এগুলোর কথা বলা হয়েছে। এটা তো দেখানো হয়েছে, এগুলো ডিটেলস পড়ানো হয়ে গেছে। এটাও আমি বলে ফেলছি যে গ্লুকোনিওজেনেসিস কিভাবে অ্যামাইনো অ্যাসিড থেকে হয়। অ্যামাইনো অ্যাসিডের ডিঅ্যামাইনেশন করলে অ্যামাইনো গ্রুপ চলে গেলে তখন যে কার্বন স্কেলেটন থাকে সেটা যদি গ্লুকোজেনিক হয় তাহলে আমরা ওইখান থেকে কি পাবো? পাইরুভেট। এবং পাইরুভেট থেকে কি হবে? গ্লুকোনিওজেনেসিস স্টার্ট হবে। আচ্ছা, এই এই অ্যামাইনো অ্যাসিড থেকে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজ তৈরি, এটার যে সাইকেলের মাধ্যমে চলে এটাকে আমরা কিন্তু গ্লুকোজ অ্যালানিন সাইকেল বলি। গ্লুকোজ অ্যালানিন সাইকেলটা কি দেখো তোমরা, ব্লাড গ্লুকোজ, রক্তের গ্লুকোজ কি হবে? ব্লাডের থেকে মাসেলে আসে, মাসেলের মধ্যে এই গ্লুকোজটা ব্যবহার হয়ে পাইরুভেট তৈরি হয় এবং এনার্জি পাওয়া যায় গ্লাইকোলাইসিসের মাধ্যমে। মাসেল তার এনার্জি নেয়ার পর এই পাইরুভেট কি হবে? একটা অ্যামোনিয়ার সাথে বাইন্ড করে অ্যালানিনে পরিণত হয়। এই অ্যালানিন ব্লাডের মাধ্যমে লিভারে ফিরে যায়। লিভারে ফিরে গিয়ে অ্যালানিন রিলিজ দ্য অ্যামোনিয়া বাই ডিঅ্যামাইনেশন অ্যান্ড পাইরুভেট রিগেইন দিস পাইরুভেট বাই গ্লুকোনিওজেনেসিস কনভার্ট ইন্টু গ্লুকোজ। তাহলে খেয়াল করে দেখো লিভার থেকে যেই গ্লুকোজ ব্লাডের মাধ্যমে, হ্যাঁ,
তাহলে লিভার থেকে যে গ্লুকোজ ব্লাডের মাধ্যমে মাসেলে গেল, মাসেলে এনার্জি দিল, সেই গ্লুকোজই পুনরায় পাইরুভেট অ্যালানিন হয়ে আবার ব্লাডের মাধ্যমে লিভারে ফিরে এলো। সেই অ্যালানিন থেকে আবার আমরা পাইরুভেটের মাধ্যমে কি পেলাম? গ্লুকোজ পেলাম। এটাকে বলা হয় গ্লুকোজ অ্যালানিন সাইকেল। এখন আসি আমরা গ্লুকোনিওজেনেসিস ফ্রম গ্লিসারল। গ্লিসারল থেকে কিভাবে আমরা গ্লুকোনিওজেনেসিস করতে পারি? গ্লিসারল কিন্তু মাঝামাঝি পথে ঢুকবে। গ্লিসারোকাইনেজ এনজাইমের মাধ্যমে গ্লিসারল থেকে গ্লিসারল 3 ফসফেট, যেখান থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, গ্লাইকোলাইসিসের মাঝামাঝি যেটা আছে গ্লিসারলডিহাইড 3 ফসফেট, সেই পথের মধ্য দিয়ে গ্লিসারল থেকে কি হবে? গ্লুকোনিওজেনেসিস হবে। তাহলে আমাদের এডিপোসাইটে যদি টিজি ভাঙে, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ভেঙে আমরা কি পাই? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাই। মানে আমাদের জমা যে চর্বিগুলো আসছে, আমাদের পেটে জমা থাকে, এডিপোস টিস্যুতে, অন্যান্য জায়গায় জমা থাকে, এই ট্রাইঅ্যাসাইল গ্লিসারল ভেঙে কি হবে? গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বিভিন্ন কাজে ব্যবহার হবে এবং গ্লিসারলটা কি হবে? এই এডিপোসাইট থেকে লিভারে চলে যাবে এবং লিভার থেকে সে এই পদ্ধতির মাধ্যমে কি হবে? গ্লুকোজ তৈরি করবে। গ্লুকোনিওজেনেসিস ফ্রম প্রোপিওনেট। আমরা সবাই জানি প্রোপিওনেট একটা অড চেন কার্বন, অড চেন ফ্যাটি অ্যাসিড, এবং তোমরা ফ্যাটি অ্যাসিডের মেটাবলিজমে অলরেডি জানো অড চেন ফ্যাটি অ্যাসিডের মেটাবলিজমের এন্ড প্রোডাক্টের মধ্যে আমরা এই প্রোপিওনাইল কোয়েটা পাই 3 কার্বন যেটা থাকবে। এই 3 কার্বনের থেকে কি হবে? এটা কনভার্ট হয়ে ভিটামিন B12 এখানে দরকার, এখান থেকে আমরা সাকসিনাইল কোয়ে পাবো এবং এই সাকসিনাইল কোয়ে কি হবে? কোথায় ঢুকবে? গ্লুকোনিওজেনেসিসের মধ্যে ঢুকবে। তাহলে প্রোপিওনাইল কোয়ে থেকে কি? সাকসিনাইল কোয়ে, সাকসিনাইল কোয়ে থেকে কোথায় ঢুকবে? গ্লুকোনিওজেনেসিসে। এবার আসি আমরা ল্যাকটেট থেকে যেটা হয়। ল্যাকটেট থেকে আমাদের কেন ইস্যুটা আসতেছে? মনে করো কেউ এক্সট্রিম এক্সারসাইজ করলো, তখন তার কি হবে? মাসেলের মধ্যে অক্সিজেনের অভাবের কারণে গ্লাইকোলাইসিস যেটা হবে সেটা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে এবং এন্ড প্রোডাক্ট যেটা পাবো আমরা ল্যাকটেট। এই ল্যাকটেটটা আমাদের মাসেল থেকে আবার রিলিজ হয়ে পুনরায় ব্যবহারযোগ্য হতে হবে। এটাই হলো কি ল্যাকটেটের গ্লুকোনিওজেনেসিসটা কেন দরকার এবং এটা কোথায় হয়? লিভারে হয়। এবং এই যে মাসেল থেকে লিভারের ল্যাকটেটের যে সাইকেল, এটাকে আমরা বলি কোরি সাইকেল। একটা ছবির মাধ্যমে আমরা একটু দেখি। এই যে খেয়াল করো, লিভার থেকে গ্লুকোজ কি হবে? ব্লাডে যাবে, ব্লাড থেকে এই গ্লুকোজ মাসেলে যাবে, মাসেলের মধ্যে যদি এক্সট্রিম এক্সারসাইজ হয় গ্লুকোজ দ্রুত ল্যাকটেটে পরিণত হয়ে যাবে, কারণ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে। এই ল্যাকটেট এগেইন থ্রো ব্লাড গোজ ব্যাক টু দ্য লিভার, ল্যাকটেট কনভার্টস টু পাইরুভেট এবং আমরা অলরেডি জানি পাইরুভেট থেকে কি হবে? গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়। এটাকে আমরা কোরি সাইকেল বলে থাকি। হরমোনাল রেগুলেশন অফ গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিস গ্লুকাগন, কর্টিজল এবং ইপিনেফ্রিন, এই 3টা হরমোনের দ্বারা কি হবে? স্টিমুলেটেড হবে এবং ইনসুলিনের দ্বারা ইনহিবিট হবে। তাহলে খেয়াল করে দেখো, গ্লাইকোলাইসিস স্টিমুলেটেড বাই ইনসুলিন। ইনসুলিন কি? তৈরি করার হরমোন, গঠন করার হরমোন। আর গ্লুকাগন, কর্টিজল, ইপিনেফ্রিন এরা কি? ভাঙার হরমোন। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস ইট ইজ স্টিমুলেটেড বাই ইনসুলিন, আর পাইরুভেট থেকে গ্লুকোনিওজেনেসিস ইনহিবিটেড বাই ইনসুলিন, স্টিমুলেটেড বাই গ্লুকাগন, ইপিনেফ্রিন, গ্লুকোকর্টিকয়েড। এটাই হলো হরমোনাল রেগুলেশন অফ গ্লুকোনিওজেনেসিস। এখন আজকে আমাদের শেষ পড়া গ্লাইকোজেনোলাইসিস। খুব বেশি ইম্পর্টেন্ট না, মাঝে মধ্যে জিজ্ঞেস করা হয়, খুব ছোটোখাটো কোশ্চেন করা হয়। ডি ব্রাঞ্চিং এনজাইম কোনগুলো? হরমোনাল রেগুলেশন কি, কাকে বলে? এরকম ছোটোখাটো কোশ্চেন। এরপর আমরা পড়ি গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন লাইসিস
glycogen breakdown. To break down glycogen to reform glucose or glucose 6-phosphate is called glycogenolysis. The breakdown of glycogen to reform the glucose. Reform কথাটা কেন আসতেছে? কারণ গ্লুকোজ থেকেই গ্লাইকোজেনটা তৈরি হচ্ছে। আর গ্লুকোজ 6-ফসফেটের সাথে ব্রেকেটে কেন মাসেল আসছে? কারণ গ্লাইকোজেনোলাইসিসের একেবারে এন্ডে এসে যে এনজাইমটা লাগবে সেটা শুধুমাত্র লিভারে আসছে, যেটা থেকে গ্লুকোজ তৈরি করা যাবে। আর মাসেলে এই এনজাইমটা না থাকায় ওই মাসেলের এন্ড প্রোডাক্ট হলো গ্লুকোজ 6-ফসফেট। আমরা এই এনজাইমের নামটা দেখবো লাস্টে। তাহলে আমাদের গ্লাইকোজেনোলাইসিসে আমরা 4টা কোশ্চেন আমরা ভাইবার জন্য রেডি রাখবো। একটা হলো গ্লাইকোজেনোলাইসিস কাকে বলে, কেন মাসেলের মধ্যে গ্লুকোজ তৈরি হয় না, হরমোনাল রেগুলেশন অফ গ্লাইকোজেনোলাইসিস, এবং লাস্ট হলো কি ডিব্রাঞ্চিং এনজাইমস। ডিব্রাঞ্চিং এনজাইম মানে একটা গ্লাইকোজেনের তো অনেক ব্রাঞ্চ থাকে, শাখা প্রশাখা থাকে। এই শাখা প্রশাখাগুলো ভাঙার যে এনজাইম সেটাকে বলা হয় কি ডিব্রাঞ্চিং এনজাইম। তাহলে গ্লাইকোজেনোলাইসিসের সাবস্ট্রেট কি গ্লাইকোজেন, প্রোডাক্ট গ্লুকোজ অ্যান্ড গ্লুকোজ 6-ফসফেট, সাইট লিভার অ্যান্ড স্কেলিটাল মাসেল। এটাও কোথায় হবে? সাইটোপ্লাজম অফ দ্য সেলে, লিভার অ্যান্ড স্কেলিটাল মাসেল। দেখো গ্লাইকোজেনোলাইসিস হলুদ রঙের যেটা আছে সেটা কি মেইন কোর গ্লুকোজ একটার সাথে একটা লাগানো, এবং এই হলুদ এবং লাল এরা পরস্পরের সাথে আলফা 1,4 লিঙ্কেজ দ্বারা যুক্ত। আর গ্লাইকোজেনের যেই ব্রাঞ্চিং সেই ব্রাঞ্চিংটা খেয়াল করে দেখো, সেটা হলো আলফা 1,6 লিঙ্কেজ দ্বারা যুক্ত, যেটাকে গ্রিন কালারে দেখানো হয়েছে, একটা ইয়েলোর সাথে গ্রিন কালারে আলফা 1,6 বন্ড। এখন প্রথমে যে এনজাইমটা আসবে সেটা হলো ফসফোরাইলেজ এনজাইম। প্রথমে যে এনজাইম সেটা হলো কি ফসফোরাইলেজ এনজাইম। সেটা করবে কি ব্রাঞ্চিং পয়েন্ট থেকে 4টা গ্লুকোজ স্পেয়ার করে। তাহলে ব্রাঞ্চিং পয়েন্ট আলফা 1,6 লিঙ্কেজ থেকে খেয়াল করে দেখো 4টা উপরের মধ্যে হবে গ্রিন এবং 3টা ব্লু, আর নিচে হলো এই 4টা ইয়েলো। এটা বাদ দিয়ে যেই গ্লুকোজগুলো থাকবে মানে রেড কালারের গ্লুকোজ, এগুলোর প্রত্যেকের সাথে একটা করে ফসফেট অ্যাড করে দিয়ে এগুলোকে আলাদা আলাদা করে রিলিজ করে দিবে। তাহলে কি পাওয়া যাবে? গ্লুকোজ 1-ফসফেট। আমি আবারও রিপিট করতেছি, ওরা ব্রাঞ্চিং পয়েন্টের সাথে লাগানো 4টা গ্লুকোজে হাত দিতে পারে না, বাকি সব গ্লুকোজকে ওরা কি করবে? গ্লুকোজ 1-ফসফেটে পরিণত করবে। কিসে পরিণত করবে? গ্লুকোজ 1-ফসফেটে। এখন এই গ্লুকোজ 1-ফসফেট যাওয়ার পরে বাকি যেটা থাকে সেটা হলো কি কোর হলুদ রঙের, এবং ব্রাঞ্চিং পয়েন্ট সবুজ আর হলুদ, এবং 3টা ব্লু কালারের। এখন ট্রান্সফারেজ এনজাইম এসে করবে কি এই ব্লু কালারের 3টাকে উপরের সাইড চেইন থেকে নিয়ে কোর চেইনের মধ্যে অ্যাড করবে। নিচে দেখো এটা হলো ট্রান্সফারেজ। তাহলে প্রথমে একটা হলো ফসফোরাইলেজ, যেটা গ্লুকোজ 1-ফসফেট তৈরি করবে অনেকগুলো। ট্রান্সফারেজ এনজাইম 3টাকে এনে করে অ্যাড করে দিবে। এখন খেয়াল করে দেখো ব্রাঞ্চিং পয়েন্টে শুধু একটা সবুজ রঙের গ্লুকোজ আছে, এটাকে আলফা 1,6 গ্লুকোসাইডেজ এনজাইম, এইটাই হলো ডিব্রাঞ্চিং এনজাইম। আলফা 1,4 গ্লুকোসাইডেজ এনজাইম, এটাই ডিব্রাঞ্চিং এনজাইম। দেখো এটা গ্রিন কালারের গ্লুকোজটাকে গ্লুকোজ হিসেবে রিলিজ করে দিচ্ছে। তাহলে এখানে আর কোনো চেইন রইল না, ঠিক আছে? এখন তাহলে যদি ব্রাঞ্চিং আর না থাকে, ব্রাঞ্চিং চলে যাওয়ার পরে পুনরায় আবার ফসফোরাইলেজ এনজাইমটা আসবে, এসে নন ব্রাঞ্চিং ব্লু এবং ইয়েলো সবগুলোকে ভেঙে কি করবে? গ্লুকোজ 1-ফসফেটে পরিণত করবে। গ্লুকোজ 1-ফসফেট উইল কনভার্টেড টু গ্লুকোজ 6-ফসফেট, এবং গ্লুকোজ 6-ফসফেট গ্লুকোনিওজেনেসিসে খেয়াল করে দেখো এনজাইমের নাম কি? গ্লুকোজ 6-ফসফেটেজ এনজাইম। গ্লুকোজ 6-ফসফেটেজ এনজাইম।
এই এনজাইমের মাধ্যমে ফসফেটটা রিমুভ হয়ে গিয়ে কি হবে, ফ্রি গ্লুকোজ রিলিজ হবে, এবং দিস এনজাইম ইজ অ্যাবসেন্ট ইন মাসেল। গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম ইজ অ্যাবসেন্ট ইন মাসেল, এবং এই কারণেই কি মাসেলের মধ্যে কখনোই আমরা গ্লুকোজ পাবো না। কি পাবো? গ্লুকোজ 6 ফসফেট। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে ডিটেলস দেওয়া আছে। এখন আসো হরমোনাল কন্ট্রোল অফ গ্লাইকোজেনোলাইসিস। আমি আগেও বলেছিলাম গ্লুকাগন, ইপিনেফ্রিন এরা হলো ভাঙার এনজাইম। এখানে যেহেতু লাইসিস, তাহলে কি হবে, এই হরমোনগুলো ইপিনেফ্রিন, গ্লুকাগন, এরপরে কর্টিকোস্টেরয়েড এরা কি করবে, গ্লাইকোজেনোলাইসিসকে স্টিমুলেট করবে। এবং কে ইনহিবিট করবে কোন হরমোন? হ্যাঁ, ইনসুলিন। ইনসুলিন উইল ইনহিবিট গ্লাইকোজেনোলাইসিস। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা এইচএমপি শান্ট পাথওয়ে, গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ এটা শেষ করব। ধন্যবাদ।